সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সবাই সুস্থ ও নিরাপদ রয়েছো। আমরা আজ আলোচনা করব অর্থনীতি দ্বিতীয় পত্র এর নবম অধ্যায়, সরকারি অর্থব্যবস্থা। এই অধ্যায়ের আলোচনায় আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ তৈবুর রহমান, প্রভাষক, অর্থনীতি বিভাগ, মাইলস্টোন কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা শুরু করব সরকারি ব্যয় এর মাধ্যমে। সরকারি ব্যয়ের কিছু অগ্রাধিকার তালিকা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। সরকার তার রাষ্ট্রের এবং জনগণের উন্নয়নের জন্য বিভিন্ন খাতে ব্যয় করে থাকে। তার মধ্যে কিছু অগ্রাধিকার খাত বিদ্যমান থাকে, যে খাতগুলো সরকার খুব গুরুত্ব সহকারে মেনটেন করে থাকে। তার মধ্যে একটি হচ্ছে গুরুত্বপূর্ণ অবকাঠামো খাতে। বেসরকারি খাত কর্তৃক উৎপাদনশীল খাতে, জনকল্যাণমুখী সামাজিক নিরাপত্তামূলক খাতে সরকারি খাতের ব্যয় কৃচ্ছ্রতা সাধন এবং অনুৎপাদনশীল খাতে ব্যয় নিয়ন্ত্রণ। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের সরকারি ব্যয়, এই ব্যয় কেন্দ্রীয় ব্যয় ও স্থানীয় ব্যয়, এই দুইটি ভাগে হয়ে থাকে। কেন্দ্রীয় ব্যয় বলতে এখানে বোঝাচ্ছে কোনো দেশের কেন্দ্রীয় সরকার তার দায়িত্ব ও কর্তব্য পালন করার জন্য যেসব ব্যয় সম্পাদন করে তাকে কেন্দ্রীয় ব্যয় বলা হয়। সাধারণত কেন্দ্রীয় ব্যয়ের প্রধান প্রধান যে খাতগুলো বিদ্যমান রয়েছে সেগুলো হচ্ছে প্রতিরক্ষা, সাধারণ প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ বাহিনী গঠন, বিচার বিভাগ, শিক্ষা, স্বাস্থ্য ও জনসংখ্যা নিয়ন্ত্রণ, কৃষি, শিল্প, পানি, বিদ্যুৎ ও শক্তি, পরিবহন ও যোগাযোগ, বন্যা, খরা, ঘূর্ণিঝড় ইত্যাদি। স্থানীয় ব্যয়। স্থানীয় সরকারসমূহের কার্যাবলীকে সাধারণভাবে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি, যথা উন্নয়নমূলক, শান্তিরক্ষামূলক, বিচার সংক্রান্ত, শিক্ষামূলক, জনস্বাস্থ্যমূলক, বিবিধ। স্থানীয় সরকারসমূহ স্থানীয় বিভিন্ন দিক বিবেচনা করে যেসব খাতে অর্থ ব্যয় করে থাকে সেগুলোর মধ্যে গ্রামের শান্তি শৃঙ্খলা ও সম্প্রীতি রক্ষা করা, রাস্তাঘাট, সেতু, বাঁধ নির্মাণ, কালভার্টের ব্যবস্থা করা, খাল খনন প্রভৃতি। রাস্তাঘাট ও পথের পাশে বৃক্ষরোপণ ও তা সংরক্ষণের ব্যবস্থা করা, স্থানীয় জনসাধারণের জন্য প্রয়োজনীয় খাবার পানির ব্যবস্থা করা, জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, পানি নিষ্কাশন ও পয়ঃপ্রণালীর ব্যবস্থা করা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে উল্লেখিত পয়েন্টগুলো যদি একটু মিলিয়ে দেখো, ইউনিয়ন পরিষদের কার্যাবলীর সাথে এই পয়েন্টগুলোর কিন্তু সাদৃশ্য রয়েছে। অর্থাৎ ইউনিয়ন পরিষদ বা পৌরসভা যেমন একটি স্থানীয় কাঠামো ব্যবস্থা, সেই ধরনের প্রতিষ্ঠানের কার্যাবলীগুলোই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আর সেই কার্যাবলী সম্পাদনের জন্য যে ব্যয় করা হয় সেই ব্যয়কেই কিন্তু এখানে স্থানীয় ব্যয় হিসেবে বলা হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব কেন্দ্রীয় সরকার ও স্থানীয় সরকারের মধ্যে কতিপয় পার্থক্য। পার্থক্যের শুরুতেই আমরা সংজ্ঞাগত পার্থক্যটির দিকে লক্ষ্য করব। দেশের কেন্দ্রীয় সরকার তার দায়িত্ব ও কর্তব্য পালন করার জন্য যেসব ব্যয় সম্পাদন করেন তাকে কেন্দ্রীয় সরকারের ব্যয় বলা হয়। পক্ষান্তরে
স্থানীয় জনগণের কল্যাণ সাধনের উদ্দেশ্যে বিভিন্ন জনকল্যাণধর্মী প্রতিষ্ঠান স্থানীয় ভিত্তিতে যে ব্যয় সম্পাদন করেন তাকে স্থানীয় সরকারের ব্যয় বলা হয়। আয়তনের দিক দিয়ে কেন্দ্রীয় সরকারের আয়তন বা পরিধি ব্যাপক, স্থানীয় সরকারের আয়তন বা পরিধি তুলনামূলকভাবে কম হয়ে থাকে। জবাবদিহিতার দিকে যদি আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার তার ব্যয়ের জন্য স্থানীয় সরকারের নিকট জবাবদিহি করতে বাধ্য নয়, কিন্তু প্রয়োজনে স্থানীয় সরকারের ব্যয়ের জন্য তারা কেন্দ্রীয় সরকারের নিকট জবাবদিহি করতে বাধ্য থাকবে। তার উপর ভিত্তি করে আমরা যদি বলি স্বাধীনতা, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কেন্দ্রীয় সরকার স্বাধীন, কিন্তু স্থানীয় সরকার পূর্ণ মাত্রায় স্বাধীন নয়। প্রিয় শিক্ষার্থীরা, এখন যে বিষয়টি আমরা আলোচনা করব তা হচ্ছে সরকারি ব্যয়ের উদ্দেশ্য। সরকার সবসময়ই তাদের ব্যয়ের মাধ্যমে জনগণের কল্যাণ সাধন করতে চায়। আধুনিককালে সরকারি ব্যয়ের প্রয়োজনীয়তা, গুরুত্ব, আওতা, পরিধি এবং ক্ষেত্র সম্পর্কে সরকার পূর্বেই জনগণকে অবহিত করেন। সরকারি ব্যয়ের প্রধান খাতসমূহ আমরা এখানে আলোচনা করব। 1 নাম্বার, মৌলিক চাহিদা পূরণ। আধুনিককালে পৃথিবীর অধিকাংশ দেশেই জনসংখ্যা দ্রুত বেড়ে চলেছে। ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান ইত্যাদি মৌলিক চাহিদা পূরণের জন্য সরকারকে ক্রমশ অধিক পরিমাণে অর্থ ব্যয় করতে হয়। 2, আইন শৃঙ্খলা রক্ষা। অব্যাহতভাবে অর্থনৈতিক উন্নয়নের জন্য দেশের ভিতরে শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে দেশের আইন শৃঙ্খলা ও বেসরকারি প্রশাসনের জন্য সরকারকে প্রচুর অর্থ ব্যয় করতে হয়। বিচার বিভাগ। বিচার বিভাগের জন্য সরকারকে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। দেশে চুরি, ডাকাতি, হাইজ্যাক, হত্যা, খুন ইত্যাদির মতো সমাজবিরোধী ও আইন শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত অপরাধীদের বিচারের জন্য সরকারকে কোর্ট কাচারির ব্যবস্থান ও বিচারক নিয়োগের জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হয়। শিক্ষার সুযোগ সুবিধার সম্প্রসারণ। শিক্ষা সরকারি ব্যয়ের একটি গুরুত্বপূর্ণ খাত। অনেক দেশে বেসরকারি পর্যায়ে শিক্ষার ক্ষেত্রে যে সুযোগ সুবিধা রয়েছে তা সমগ্র জনগণের জন্য যথেষ্ট নয়। তাই বেসরকারি শিক্ষার পাশাপাশি পরিপূরক ব্যবস্থা হিসেবে সরকারি পর্যায়ে শিক্ষার সুযোগ সুবিধা সম্প্রসারণের জন্য সরকার প্রচুর অর্থ ব্যয় করেন। স্বাস্থ্য ও জনসংখ্যা নিয়ন্ত্রণ। দেশের জনগণের স্বাস্থ্য উন্নয়নের জন্য সরকারকে হাসপাতাল, ডাক্তার, ঔষধ ও চিকিৎসা সেবা প্রদান কর্মকর্তা কর্মচারী নিয়োগ করতে হয়। এছাড়া জনসংখ্যা বৃদ্ধির হার রোধ করার জন্য সরকার পরিবার পরিকল্পনা কর্মসূচি গ্রহণ করে থাকে। এসব কাজে সরকারকে প্রচুর অর্থ ব্যয় করতে হয়। কৃষিখাত। স্বল্প উন্নত দেশগুলোতে কৃষিকে কেন্দ্র করে দেশের অর্থনৈতিক কার্যক্রম আবর্তিত হয়। এসব দেশে সরকারের দারিদ্র কৃষকদের জন্য কৃষি উপকরণ বাবদ ভর্তুকি প্রদানের উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। শিল্প খাত। জনগণের আয় ও বিনিয়োগ বৃদ্ধির পরিপূরক বা পরিবর্তক হিসেবে শিল্প প্রতিষ্ঠান ও পরিচালিত হয়ে থাকে। বর্তমান শিল্প প্রশাসনের জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। এছাড়া অর্থনৈতিক উন্নয়নের জন্য ভারী ও ঝুঁকিবহুল শিল্প স্থাপনে সরকার প্রচুর অর্থ ব্যয় করছে। কর্মসংস্থান বৃদ্ধি। অনুন্নত ও উন্নয়নশীল দেশসমূহে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নানারূপ কর্মসূচি বাস্তবায়নে অনেক অর্থ ব্যয় করে থাকেন। সামাজিক নিরাপত্তা। আধুনিক বিশ্বের অনেক দেশই সামাজিক নিরাপত্তামূলক ব্যবস্থা চালু রয়েছে। এই ব্যবস্থার মধ্যে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ, পেনশন, বয়স্ক ভাতা, বেকার ভাতা, যৌথ বীমা ইত্যাদির জন্য সরকার উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় করে থাকেন। সর্বশেষ, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত, তাই এই খাতে সরকারকে প্রচুর অর্থ
ব্যয় করতে হয়। তো শিক্ষার্থীরা, এ পর্যায়ে তোমাদের সামনে তুলে ধরব উন্নয়নশীল দেশে সরকারি ব্যয়ের ধারণা এবং এর প্রকৃতি। দেখা যাচ্ছে উন্নয়নশীল দেশসমূহে দুটি খাতে বিভক্ত করে সরকারি ব্যয় করা হয়ে থাকে। এক, রাজস্ব ব্যয়। দুই, উন্নয়ন ব্যয় বা মূলধনী ব্যয়। সরকার চিরাচরিত ব্যয়ের খাতসমূহ পরিচালনা করতে যে ব্যয় করে থাকে তাকে রাজস্ব ব্যয় বলা হয়। পক্ষান্তরে বিভিন্ন খাতে দীর্ঘমেয়াদী প্রয়োজনকে বিবেচনায় রেখে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে প্রচুর অর্থ ব্যয় করা হয়। এ ধরনের ব্যয়কে উন্নয়ন ব্যয় বা মূলধনী ব্যয় হিসেবে অভিহিত করা হয়। উন্নয়ন ব্যয় সাধারণত প্রকল্প ভিত্তিক হয়, যেমন পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্প। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে তোমাদের সামনে আলোচনায় তুলে ধরব বাংলাদেশ সরকারের ব্যয়ের প্রধান খাতগুলো এখন তোমাদের সামনে উপস্থাপন করব। এক, শিক্ষা। বিখ্যাত অর্থনীতিবিদ বলেছেন, জ্ঞানই উৎপাদনের একমাত্র উপকরণ, যার প্রতিদান ক্রমহ্রাসমান নয়। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু বোঝার চেষ্টা করো। আমরা যদি নিজেদেরকে শিক্ষার মাধ্যমে জ্ঞানের আলোয় আলোকিত করতে পারি, জ্ঞান কখনোই ক্রমহ্রাসমান হয় না। তুমি যত জ্ঞানের চর্চা করবে, জ্ঞান ততই বৃদ্ধি পাবে। এর কারণ শিক্ষা খাতে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করা প্রয়োজন। এ লক্ষ্যে প্রাথমিক শিক্ষা সম্প্রসারণ ও গুণগত মানোন্নয়ন, নারী শিক্ষার উন্নয়ন, ছাত্রছাত্রীদের মেধা বিকাশে বৃত্তির সংখ্যা এবং হার বৃদ্ধি, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার, গুণগত মান উন্নয়ন এবং উন্নয়নের গতিধারাকে টেকসই করার জন্য উচ্চশিক্ষা প্রসারে প্রচুর অর্থ ব্যয় করা প্রয়োজন। দুই, স্বাস্থ্য খাত। স্বাস্থ্যসেবা সম্প্রসারণ ও সার্বিক মান উন্নয়নের লক্ষ্যে একটি দীর্ঘমেয়াদী স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কৌশলগত বিনিয়োগ পরিকল্পনার আওতায় স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচি প্রস্তাব প্রণয়ন করা হয়েছে। কৃষি ও কৃষিভিত্তিক শিল্প। সরকার কৃষি ও কৃষিভিত্তিক শিল্পের সম্প্রসারণ ও উন্নয়নের জন্য বাজেট বরাদ্দের পাশাপাশি কৃষি ঋণ বিতরণ ও ভর্তুকির পরিমাণ ক্রমান্বয়ে বৃদ্ধি করছে, বাড়িয়েছে কৃষি গবেষণার খাতে বরাদ্দ, প্রদান করছে বিভিন্ন উৎসাহ উদ্দীপনা। মৎস্য ও পশু সম্পদ। বাংলাদেশ মৎস্য চাষ এবং পশুপালন উৎপাদন ব্যবস্থা থেকে খামার নির্ভর বাণিজ্যিক ব্যবস্থায় রূপান্তরিত হচ্ছে। মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের অধীনে এ খাতে সরকার অনুন্নয়ন ও উন্নয়ন ব্যয় বরাদ্দ করে থাকেন। ক্ষুদ্র ও মাঝারি শিল্প। দেশে ব্যক্তি খাতের বিকাশ, উদ্যোক্তা উন্নয়ন, মানব সম্পদ উন্নয়ন ও দারিদ্র্য নিরসন এবং পল্লী ও শহরাঞ্চলের কর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প সেক্টরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও গ্রামীণ অবকাঠামো। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে আর্থসামাজিক উন্নয়নে অনুন্নয়ন ও উন্নয়ন ব্যয় সহ সরকার প্রতি বছর প্রচুর অর্থ ব্যয় করে থাকেন। দারিদ্র্য বিমোচন এবং কর্মসংস্থান সৃষ্টি। দারিদ্র্য বিমোচন এবং কর্মসংস্থান সৃষ্টিতে অধিকতর বরাদ্দ। বর্তমান সরকার ন্যাশনাল সার্ভিস প্রকল্পের মাধ্যমে 2 বছরের জন্য
দেশের বিভিন্ন জেলায় স্বল্প শিক্ষিত, কর্মঠ ও বেকার যুবকদের জন্য অস্থায়ী ভিত্তিতে নানারূপ সরকারি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণ করেছে। এই খাতে বর্তমানে সরকার প্রচুর অর্থ ব্যয় করে থাকেন। বিদ্যুৎ ও জ্বালানি উৎপাদনের চেয়ে চাহিদা বৃদ্ধি দ্রুততর হওয়ায় পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ সরবরাহের ঘাটতি দেখা দিয়েছে। বিদ্যুৎ পুনর্বাসন কর্মসূচি, বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ পরিস্থিতি উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন তহবিল গঠন প্রভৃতি খাতে প্রতি বছর সরকার উন্নয়ন ও অনুন্নয়ন ব্যয় মিলিয়ে প্রচুর অর্থ ব্যয় করে থাকেন। যোগাযোগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের অধীনে উন্নয়ন ও অনুন্নয়ন ব্যয় মিলিয়ে সরকার এ খাতের উন্নয়ন অর্থ ব্যয় করে থাকেন। ডাক ও টেলিযোগাযোগ এবং প্রতিরক্ষা, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে বিভিন্ন প্রকল্পে সরকার প্রতি বছর প্রচুর অর্থ ব্যয় করে থাকেন। প্রতিরক্ষা বাংলাদেশের সরকারি ব্যয়ের অন্যতম প্রধান খাত। জাতীয় নিরাপত্তার কারণে এই খাত অনেক ব্যয় বরাদ্দ অপ্রকাশিত থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে উল্লেখযোগ্য যে খাতগুলোর কথা বলা হয়েছে, এই খাতগুলো ব্যতীত বাংলাদেশ সরকার রাজস্ব বা অনুন্নয়ন ব্যয় বরাদ্দ প্রায় 55টি খাতে করে থাকে। এর মধ্যে রাষ্ট্রপতি, জাতীয় সংসদ, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ বিভাগ, নির্বাচন কমিশন, স্থাপনা মন্ত্রণালয় থেকে শুরু করে অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশোধও ধরা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের আলোচনাটি তোমরা মনোযোগ সহকারে দেখেছো এবং সম্পূর্ণ বিষয়বস্তুটি তোমরা অনুধাবন করতে সক্ষম হয়েছ। আজকের আলোচনার উপর ভিত্তি করে আমরা একটি শ্রেণীর কাজ এবং একটি বাড়ির কাজ প্রদান করব। শ্রেণীর কাজ হিসেবে দেওয়া আছে, কেন্দ্রীয় সরকারের ব্যয় ও স্থানীয় সরকারের ব্যয়ের মধ্যে পার্থক্যটি লিখো। বাড়ির কাজ করবে বাংলাদেশ সরকারের আয় ও ব্যয়ের খাতসমূহের তালিকা প্রস্তুত করা। প্রিয় শিক্ষার্থীরা, শ্রেণীর কাজ এবং বাড়ির কাজ প্রদানের ক্ষেত্রে তোমাদের মধ্যে যে উদাসীনতা দেখা দিচ্ছে, এই উদাসীনতার জন্য হয়তোবা তোমরা যখন আমরা কলেজ স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসব, তোমরা আমাদের সাথে তালে তাল মিলিয়ে চলতে পারবে না। আশা করি তোমরা সময়ের মূল্য দিতে শিখবে এবং বাসায় যথেষ্ট সময় দিয়ে পড়াশোনার অভ্যাসটি ধরে রাখবে। আলোচনা শেষ করব। সবাই সুস্থ ও নিরাপদ থাকবে। সবার সুস্থতা কামনা করে আমি মোহাম্মদ তৈবুর রহমান, প্রভাষক, অর্থনীতি বিভাগ, মাইলস্টোন কলেজ। আসসালামু আলাইকুম।